বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দুই নামের একজন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর পুরো রাজনৈতিক অঙ্গন যেন একটা ধাক্কা খেয়েছে। অবশ্যই। কিন্তু এই শোকের আবহের মধ্যেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনা আর তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঠানো শোকবার্তা। ঠিক তাই। আর এই শোকবার্তা নিয়ে আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা দারুণ প্রশ্ন তুলেছে, যা সাংবাদিক ডেভিড বার্গম্যানের ভাষায় বললে দাঁড়ায়, এটা কি আসলেই উদারতা দেখানো নাকি পুরোটাই লোক দেখানো ভণ্ডামি? এই একটা প্রশ্নের মধ্যেই যেন বাংলাদেশের রাজনীতির সব জটিলতা আর দ্বন্দ্ব লুকিয়ে আছে। একদম। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করব। এই শোকবার্তার পেছনের আসল রাজনীতিটা কি। এবং শুধু তাই না, একদিকে আওয়ামী লীগ বলছে তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো কথাই বলতে রাজি নয়। এই আপাত স্ববিরোধী অবস্থানটা, তাই না? হ্যাঁ, তাদের এই অবস্থানের কারণ কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রতিহিংসার রাজনীতির যে উত্তরাধিকার 2 দশকের পর দশক ধরে বয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ কি আদৌ সেই চক্র থেকে বেরোতে পারবে? চলুন গভীরে যাওয়া যাক। তাহলে শুরু করা যাক সেই শোকবার্তা দিয়েই। হ্যাঁ, ওটা দিয়ে শুরু করা যাক। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখলাম তা রীতিমতো 2 ভাগে বিভক্ত। কেউ কেউ একে রাজনৈতিক সৌজন্যবোধের পরিচয় বলে প্রশংসা করছেন। একটা অংশ তো করছেই। কিন্তু বিশাল একটা অংশ, বিশেষ করে বিএনপি সমর্থকরা হাহা রিয়্যাক্ট দিয়ে বা মাছের মায়ের পুত্র শোক বলে এটাকে রীতিমতো উপহাস করছেন। এই প্রতিক্রিয়া এতটা তীব্র কেন? এর কারণ হলো 2 পক্ষের দৃষ্টিভঙ্গির আকাশ-পাতাল পার্থক্য। মানে আওয়ামী লীগের দিক থেকে দেখলে তারা এটাকে একটা স্বাভাবিক সৌজন্য হিসেবেই দেখাতে চাইছে। তাদের ভাষ্যটা কি? তাদের ভাষ্য হল, শেখ হাসিনা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানকে স্বীকার করেই শোক জানিয়েছেন। তারা পুরনো একটা ঘটনাও কিন্তু সামনে আনছে। কোকোর মৃত্যুর ঘটনাটা। ঠিক, যখন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন, কিন্তু তাকে বাড়ির ভেতরেই ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা। তো আওয়ামী লীগের দাবি, যারা আজকে এই শোকবার্তাকে নিয়ে কটাক্ষ করছে, তারাই আসলে দেশে প্রতিহিংসার রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়। আচ্ছা, এটা তো গেল আওয়ামী লীগের বয়ান, কিন্তু যারা সমালোচনা করছে তাদের যুক্তিও তো বেশ শক্তিশালী। অবশ্যই। তাদের চোখের সামনে তো ভাসছে যে এমনই আওয়ামী লীগ সরকারের আমলেই খালেদা জিয়াকে তার বহু বছরের সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, একটা পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে, বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, বারবার আবেদন করার পরেও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এই সব কিছুর পর একটা শোকবার্তা কি সত্যি আন্তরিক মনে হওয়া সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এখানেই রাজনীতির সেই ধূসর জায়গাটা স্পষ্ট হয়। আওয়ামী লীগ কিন্তু এই অভিযোগগুলো সরাসরি অস্বীকার করছে না, বরং তারা এর একটা পাল্টা ব্যাখ্যা দিচ্ছে। কি রকম ব্যাখ্যা? যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো নিয়ে তাদের দাবি, এগুলো 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় করা, আওয়ামী লীগ করেনি। আর বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টা? ওটা নিয়ে বলছে যে সেটা নাকি ছিল আদালতের রায়। অর্থাৎ তারা পুরো বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে না দেখে একটা আইনি প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এই আইনি প্রক্রিয়ার ব্যাখ্যাটা কি খুব একটা বিশ্বাসযোগ্য, বিশেষ করে যখন তাদের শাসনামলে বিচার ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন উঠেছিল? একদমই না। আর এখানেই আমরা 2টো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার চিত্র দেখতে পাই। এক পক্ষের কাছে যা আইনের শাসন, অন্য পক্ষের কাছে সেটাই আইনের রাজনৈতিক ব্যবহার। আওয়ামী লীগ তাদের সমর্থকদের বোঝাতে চাইছে যে সবকিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু বিরোধীরা মনে করে সেই সিস্টেমটাই তো তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ফলে শোক বার্তাটা আর সৌজন্য থাকছে না। এটা একটা সাধারণ সৌজন্য না হয়ে 2 পক্ষের মধ্যেকার গভীর অবিশ্বাস আর ক্ষতের প্রতীক হয়ে উঠেছে। এই যে অবিশ্বাস আর ক্ষতের কথা বলা হলো, এর মূল কারণ তো ওই প্রতিহিংসার রাজনীতি। এই শব্দটা আমাদের আলোচনায় বারবার ফিরে আসতেই হবে। এই ভয়ঙ্কর চক্রটার শুরুটা আসলে কোথায়? এটা কি কয়েক বছরের ঘটনা, নাকি এর শেকড় আরও গভীরে? এর শেকড় অনেক গভীরে। তবে আওয়ামী লীগের আঙ্গুল কিন্তু সরাসরি বিএনপির দিকে। তারা মনে করে প্রতিহিংসার রাজনীতির শুরুটা বিএনপি করেছিল, এবং 2টো ঘটনাকে তারা এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখে। কোন 2টো ঘটনা? প্রথমটা হলো 15ই আগস্ট, যেদিন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই দিনটিতে খালেদা জিয়ার জন্মদিন পালন করা।
এটাকে আওয়ামী লীগ সবসময় একটা চরম অপমান হিসেবে দেখেছে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা আরও ভয়াবহ। সেটা হলো ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা। ও হ্যাঁ। আওয়ামী লীগের ভাষ্যমতে সেদিন শুধু বিরোধী দলের সমাবেশে হামলা হয়নি, বরং তাদের নেত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার চেষ্টা করা হয়েছিল। তারা মনে করে এই ঘটনাই দুই দলের সম্পর্ককে সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে এক ধরনের শত্রুতায় নামিয়ে এনেছে। তাদের কাছে এটা একটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো। এটা তো গেল আওয়ামী লীগের অভিযোগ, কিন্তু এর বিপরীতেও তো সমান শক্তিশালী অভিযোগ আছে। আছে তো। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তো রাগঢাক না রেখেই বলেছেন যে প্রহসনের বিচারে জেলে পাঠিয়ে আর অকথ্য নির্যাতন করে খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারই দায়ী। এটা তো সরাসরি খুনের অভিযোগের শামিল। এবং এই অভিযোগের জবাবে আওয়ামী লীগ তাদের চিরাচরিত পাল্টা আক্রমণের কৌশলই নিয়েছে। তারা কি বলছে? তারা আসিফ নজরুলের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে। তাদের বক্তব্য হলো, আসিফ নজরুল এখন এত সোচ্চার, কিন্তু বর্তমান সরকারের আমলে সাংবাদিক পান্না বা আনিস আলমগীরদের যখন গ্রেফতার করা হয়েছিল বা নির্যাতন করা হচ্ছিল, তখন তিনি নীরব ছিলেন কেন? ও আচ্ছা। এমনকি তারা অভিযোগ করছে আসিফ নজরুল ভবিষ্যতে বিএনপিতে নিজের রাজনৈতিক অবস্থান পাকা করার জন্যই এমন মন্তব্য করছেন। তার মানে মূল অভিযোগের জবাব না দিয়ে পাল্টা আরেকটা অভিযোগ খাড়া করা হচ্ছে। ঠিক তাই। আর এটাই হলো প্রতিহিংসার রাজনীতির ক্লাসিক প্লেবুক। এখানে মূল বিষয়টা নিয়ে আলোচনা হয় না, আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। এক পক্ষ আরেক পক্ষের দিকে দোষ চাপায়। হ্যাঁ, এক পক্ষ ২১শে আগস্টের কথা বলে, আরেক পক্ষ খালেদা জিয়ার কারাবাসের কথা বলে। ফলে দুই পক্ষে নিজেদেরকে ভিকটিম বা নির্যাতিত হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, আর অন্য পক্ষের কর্মকাণ্ডকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে দেখে। এই কারশল্যের দোষারোপের চক্রেই রাজনীতিটা আটকে গেছে। বেশ, তাহলে এমন একটা জটিল আর বিষাক্ত রাজনৈতিক পরিবেশে আওয়ামী লীগের মতো একটা বড় দল তাদের ভবিষ্যৎ কিভাবে দেখছে? এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। একদিকে তারা ক্ষমতার বাইরে, দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা, অন্যদিকে হাজার হাজার নেতাকর্মী জেলে। এই পরিস্থিতিতে তাদের পরিকল্পনাটা কি? সূত্র বলছে তারা নির্বাচনে আসতে চায়, আবার সরকারের সাথে আলোচনাতেও বসবে না। এই দুটো কি একসাথে সম্ভব? তাদের অবস্থানটা আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও এর পেছনে একটা পরিষ্কার কৌশল আছে। তারা আলোচনায় না বসে কিছু কঠোর শর্ত ছুড়ে দিয়েছে। শর্ত? হ্যাঁ, এটাকে একটা দর কষাকষির প্রাথমিক চাল বলা যেতে পারে। শর্তগুলো ঠিক কি কি? মোটা দাগে 4টি প্রধান শর্ত। প্রথমত, দলের ওপর থেকে কার্যক্রমের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। দ্বিতীয়ত, গ্রেফতার হওয়ার সব নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দুটো তো মোটামুটি স্ট্যান্ডার্ড রাজনৈতিক দাবি। হ্যাঁ, এগুলোকে স্ট্যান্ডার্ড দাবিই বলা যায়। আর বাকি দুটো? সেগুলো নিশ্চয়ই আরও কঠিন। হ্যাঁ, বাকি দুটোই হলো আসল বিষয়। তৃতীয় শর্ত হলো শেখ হাসিনা, তার পরিবার এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা, যেগুলোকে তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বলছে, সেগুলো বাতিল করতে হবে এবং রায়ও প্রত্যাহার করতে হবে। এবং দেয়া রায়ও প্রত্যাহার করতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে কঠিন শর্ত হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। 1 মিনিট। কারণ তারা এই পুরো সরকারকেই অসাংবিধানিক এবং অবৈধ মনে করে। সরকারের প্রধানের পদত্যাগ দাবি, এটা তো আলোচনার দরজা শুরুতেই বন্ধ করে দেওয়ার মতো। ঠিক। এর পেছনে তাদের কৌশলটা কি? এটা কি আসলেই তাদের চাওয়া, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এটাই সবচেয়ে আকর্ষণীয় জায়গা। রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন এটা একটা কৌশলগত অবস্থান। তারা সম্ভবত জানে যে এই শর্ত, বিশেষ করে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি, কখনোই মানা হবে না। তাহলে এই দাবি তোলার কারণ কি? কারণ এই দাবি তোলার মাধ্যমে তারা শুরুতেই বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি শক্ত বার্তা দিচ্ছে। এর ফলে যদি শেষ পর্যন্ত তারা নির্বাচনে নাও আসে, তখন তারা বলতে পারবে যে আমরা তো আসতেই চেয়েছিলাম, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশই ছিল না, কারণ সরকারই তো অবৈধ। তার মানে এটা এক ধরনের এক্সিট স্ট্র্যাটেজি বা বেরিয়ে যাওয়ার অজুহাত তৈরি করে রাখা। অনেকটা তাই। কিন্তু যদি তাদের শর্তগুলো না মানা হয়, তাহলে তাদের পরিকল্পনা কি? নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে? না, তাদের পরিকল্পনা নির্বাচন প্রতিরোধ করা নয়, যেটা অতীতে বিএনপি করেছিল। বরং তাদের কৌশল হল জনগণকে সংগঠিত করা এবং নির্বাচনকে বর্জন করতে উৎসাহিত করা। আচ্ছা। তারা বিশ্বাস করে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে 50%-এরও বেশি ভোটার ভোট কেন্দ্রে যাবে না।
আর এত কম ভোটের একটা নির্বাচন দেশে বা বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। তাদের বাজিটা হলো এমন একটা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বেশি দিন টিকতে পারবে না। ঠিক যেমনটা অতীতেও দেখা গেছে। এই পুরো আলোপুরালে আর একটা বিষয় বারবার উঠে আসছে, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন। আওয়ামী লীগ এখন দাবি করছে তাদের সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি নাকি অনেক বেশি জঘন্য। হ্যাঁ, তারা দীপুর মতো ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা বা লাশ পুড়িয়ে ফেলার মতো ঘটনার উদাহরণ দিয়ে বলছে যে তাদের আমলে এমন নৃশংসতা হয়নি। তারা নিজেদেরকে তুলনামূলকভাবে সহনশীল প্রমাণ করতে চাইছে। কিন্তু এই দাবিটা কি ওয়াকাই ধোপে টেকে? কঠিন প্রশ্ন। আমাদের হাতে থাকা সূত্রেই তো একটা ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ আছে। ২০০০ সালে আওয়ামী লীগ সরকারের আমলেই রংপুরের কোরআন অবমাননার এক মিথ্যা অভিযোগে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে শত শত মানুষ পিটিয়ে এবং তারপর পুড়িয়ে মেরেছিল। হ্যাঁ, সেই ঘটনাটা তো। সেটা তো একই রকম নৃশংস। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। আর এখানেই আওয়ামী লীগের যুক্তির মারপ্যাঁচটা বোঝা যায়। যখন তাদের সামনে জুয়েলের ঘটনা তুলে ধরা হয়, তখন তাদের আত্মপক্ষ সমর্থনের যুক্তিটা বদলে যায়। তখন তারা কি বলে? তারা বোঝাতে চায় তাদের আমলে একটা আইনের শাসন ছিল, একটা সিস্টেম কাজ করত, যা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তার মানে তারা এটা দাবি করছে না যে তাদের আমলে কোনো অপরাধ হয়নি, বরং দাবি করছে যে অপরাধের বিচার করার একটা প্রক্রিয়া ছিল। একেবারে ঠিক। তাদের মূল আত্মপক্ষ সমর্থনের জায়গায় এটাই। যদিও তাদের আমলের বিচার প্রক্রিয়া, বিশেষ করে গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসংখ্য প্রশ্ন আছে, তা তো আছেই, কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে তারা নিজেদেরকে কিছুটা ভালো অবস্থানে দেখানোর চেষ্টা করছে। আবারও সেই একই বিষয়, বাস্তবতা যাই হোক, মূল লড়াইটা হলো বয়ান বা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার। তাহলে পুরো আলোচনা থেকে যা স্পষ্ট হচ্ছে তা হলো খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে কোনো ঐক্যের দরজা খোলেনি, বরং পুরনো ক্ষত আর অবিশ্বাসকে আরও গভীর করে তুলেছে। দুঃখজনকভাবে তাই। একদিকে শোকবার্তার মতো রাজনৈতিক সৌজন্য আর অন্যদিকে প্রতিহিংসার কয়েক দশকের ইতিহাস, এই দুয়ের টানাপোড়ানে দেশের রাজনীতি একটা ভয়ঙ্কর চক্রে আটকে গেছে। এবং এই চক্রের ভেতরে আওয়ামী লীগ একটা খুব জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার একটা চাপ আছে, আর অন্যদিকে দলের অস্তিত্ব রক্ষার জন্য কঠোর শর্তারোপ করা ছাড়া তাদের উপায় নেই। এটা একই সাথে রাজনৈতিক টিকে থাকার লড়াই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার চেষ্টার এক কঠিন ভারসাম্য। এই গভীর আলোচনার শেষে একটা প্রশ্নই সবচেয়ে বড় হয়ে উঠছে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বে এখন পুরোপুরিভাবে এসেছেন তারেক রহমান। হ্যাঁ, এটা একটা নতুন ডাইনামিক। সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে আগের চেয়ে অনেক বেশি সংযম লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, এটা কি তার রাজনৈতিক কৌশলের একটা স্থায়ী পরিবর্তন নাকি কেবলই সাময়িক? তিনি কি তার 2001 থেকে 2006 সালের সেই পুরনো ধারার রাজনীতিতে ফিরে যাবেন, নাকি প্রতিহিংসার এই চক্র ভেঙে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে পারবেন? বাংলাদেশের ভবিষ্যৎ হয়তো এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।